অনুষ্ঠানটা শুরু করতে চাই একটা প্রশ্ন রেখে, ওয়্যার ইজ ভলোদিমির জেলেনস্কি? ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সর্বশেষ অবস্থান কোথায়? তিনি কোথায় আছেন, কিভাবে আছেন? যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন এখনও, নাকি সরে পড়েছেন পাশের দেশ পোল্যান্ডে নিরাপদ স্থানে? এই প্রশ্নটি গত 24 ঘন্টা ধরে বিশ্ব মিডিয়ার প্রশ্নটি আমরা রাখতে চাই এসএটিভির প্রিমিয়ার অনুষ্ঠান লেট এডিশনে, কারণ লেট এডিশন মানে হচ্ছে সর্বশেষ খবর, সর্বশেষ ভার্সন অফ বুলেটিনস। আমরা আজকে এই প্রশ্নটির উত্তর খুঁজব, একই সঙ্গে জানতে চাইব 5 ঘন্টার সিজ ফায়ার টাইম ওভার হয়েছে, ফায়ার কি আবার শুরু হয়েছে? যুদ্ধ কি চলছে? যুদ্ধ কতদিন চলতে পারে? কিভাবে সমাধান হতে পারে? বিশ্ব নেতৃত্ব কী রিয়াক্ট করছেন, কী রেসপন্ড করছেন? এরকম অনেকগুলো প্রশ্ন নিয়ে আপনাদের সামনে লেট এডিশন অনুষ্ঠানের সরাসরি স্টুডিও থেকে কথা বলছি। আমি রাশেদ কাঞ্চন, আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিষয় সংশ্লিষ্ট অত্যন্ত যোগ্য শিক্ষিত কয়েকজন মানুষ, যারা এই বিষয়টি বোঝার চেষ্টা করেন, লেখেন, পড়েন, বলেন এবং পড়ান। আমি স্টুডিওতে পাচ্ছি অধ্যাপক ডক্টর জিয়া রহমান, সমাজবিজ্ঞানী এবং ডিন সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, তিনি নিরাপত্তা বিশ্লেষক, কলামিস্ট এবং বলিষ্ঠ কণ্ঠে কথা বলেন সমাজের বিভিন্ন বিষয় নিয়ে, রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের সঙ্গে জুমে যোগ দেবেন রাশিয়া থেকে ভিক্টোরিয়া দিমিত্রিয়েভা, তিনি কথা বলবেন রাশিয়ান সরকারের সর্বশেষ অবস্থা সম্পর্কে। জানতে চাইব তার কাছে কি হচ্ছে রাশিয়ান অ্যাডমিনিস্ট্রেশনে, ক্রেমলিন কি ভাবছে। আমাদের সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী সাংবাদিক বার্লিন জার্মানি থেকে যোগ দিবেন জোবেন সন্ধি, এবং আমাদের সঙ্গে পোল্যান্ড থেকে যোগ দেবেন মিকোলাস পনিকাওয়াস্কি, তিনি জানাবেন এই যুদ্ধে পোল্যান্ডের উপরে যেই প্রভাব পড়ছে, পোল্যান্ড সরকার, পোল্যান্ডের জনগণ কী রিয়াক্ট করছে, কিভাবে গ্রহণ করছে ইউক্রেনীয়দের, এইসব বিষয় হবে আলোচনার বিষয়। তবে সর্বশেষ রিপোর্টটি আপনাদেরকে জানাতে চাই, এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতির সবশেষ রিপোর্টটি সাজিয়েছেন ফয়সাল ফারুকি। টানা 11 দিন ধরে ইউক্রেনে চলছে রুশ আক্রমণ। ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে কিয়েভের আশেপাশের শহরগুলো। মানবিক কারণে যুদ্ধবিরতিতে রাশিয়া সম্মত হলেও কয়েক ঘন্টা পরে মারিউপোলে পুনরায় আক্রমণ শুরু করে রাশিয়া। এ নিয়ে উভয় পক্ষ যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনে। জাপোরিজিয়াতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করার পর রুশ বাহিনী রাজধানী কিয়েভের দক্ষিণে একটি গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ দখল করতে এগিয়ে আসছে বলে দাবি করেছেন ইউক্রেন সেনারা। অধিকার ও স্বাধীনতার জন্য একজোট হয়ে যুদ্ধে অংশ নিতে দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভ থেকে দেয়া ভিডিও বার্তায় এসব কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। যখন আমরা এই যুদ্ধে জিতব, তখন তা একটি ঐতিহাসিক জয় হবে। এই জয় হবে স্বাধীনতার, গণতন্ত্রের। এ জয় হবে অন্ধকারকে বিতাড়িত করে আলোকে স্বাগত জানানোর। এ জয় হবে ইউক্রেনের গৌরবের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোন আলাপ হয় জেলেনস্কির। টুইট বার্তায় নিজেই এই তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এদিকে জেলেনস্কির সাথে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। আলোচনার বিষয়বস্তু জানা যায়নি। এর আগে মস্কো সফরে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে প্রায় 3 ঘণ্টা ব্যাপী বৈঠক করেন নাফতালি বেনেট। এদিকে ইউক্রেনকে নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা না দিতে হুঁশিয়ার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর কড়া জবাব দিতে মস্কো বাধ্য হবে বলেও জানান তিনি। এখন আমরা শুনছি যে ইউক্রেন ভূখণ্ডের উপর একটি নো ফ্লাইং জোন স্থাপন করা হবে। এটি শুধুমাত্র অন্যান্য প্রতিবেশী দেশের ভূখণ্ড থেকেই সম্ভব। এই ব্যাপারে যে কোনো পদক্ষেপ এবং আমাদের পরিষেবা সদস্যদের জন্য হুমকি সৃষ্টি করবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে এক ফোন আলাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ইউক্রেন ইস্যুতে আগুনে জ্বালানি যোগ করে এমন যে কোনো পদক্ষেপ নেবে না তার দেশ।
ইউক্রেনের রুশ হামলার জেরে চলমান যুদ্ধ যত দ্রুত সম্ভব বন্ধ করতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে জার্মানি ও ইসরায়েল। 1.5 ঘন্টা জার্মানির চ্যান্সেলর ওলাফ শলসের সঙ্গে বার্লিনে বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ইউক্রেনের সামরিক অভিযানের নিন্দা জানিয়ে এবার রাশিয়ায় অনলাইনে অর্থ লেনদেন স্থগিত করেছে জনপ্রিয় প্ল্যাটফর্ম ভিসা, মাস্টার কার্ড ও পেপ্যাল। এ নিষেধাজ্ঞায় তাদের ইস্যুকৃত কোনো কার্ড ব্যবহার করতে পারবে না রাশিয়ানরা। এদিকে রাশিয়ার উপর দেয়া নিষেধাজ্ঞায় সবচেয়ে বড় ধাক্কা লেগেছে আন্তর্জাতিক তেলের বাজারে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েই চলেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই সংকট চলতে থাকলে আগামী 3 মাসের মধ্যে তেলের দাম ব্যারেল প্রতি $150 ছাড়াবে। এদিকে যুদ্ধের ইতি টানতে হামলার 12তম দিনে সোমবার 3য় দফা আলোচনায় বসতে যাচ্ছে দুই পক্ষ। ফয়সাল ফারুকি, SATV ইন্টারন্যাশনাল ডেস্ক। রিপোর্টটি দেখার পর প্রফেসর জিয়া রহমানকে আমি যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে, হোয়াট হ্যাপেন্স ওয়েন ডায়ালগ ফেলস? হোয়াট হ্যাপেন্স ওয়েন পিস ফেলস? হোয়াট হ্যাপেন্স ওয়েন ইনিশিয়েটিভ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ফেলস? কেন ওয়ারটা শুরু হলো? ধন্যবাদ। আমি খুব বিনয়ের সাথে আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলোর একটির সাথেও আমি একমত না। বিশেষ করে আমি ইউক্রেন এবং রাশিয়ার যে সংঘাতটি হয়েছে তার কারণ হচ্ছে যে সারা পৃথিবী এখন যেভাবে বিভক্ত, এটা কিন্তু মানে এককভাবে সারা পৃথিবী একটা পুঁজিবাদী শক্তি একটা সারা পৃথিবীতে দখল করে আছে। তো কাজেই এটি একটা খুবই একটা ইমব্যালেন্স সিচুয়েশন। বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের যখন পতন হয়েছে তারপর থেকেই এটার হয়তো মনস্তাত্ত্বিক, সমাজবৈজ্ঞানিক হয়তো কারণ আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই ঘটনাটা ঘটেছে যে দ্বান্দ্বিক সম্পর্ক না থাকলে ভ্যাকুয়াম তৈরি হয়, ঠিক সেরকম ব্যাপারটি হয়েছে। এক পক্ষ এত বেশি শক্তিশালী হয়েছে যে সে পুরো পৃথিবীকে গিলে ফেলতে চাচ্ছে। এটা আমার মনে হয়েছে যে ইউক্রেনের সংঘাতটা সেই জায়গার থেকেই তৈরি হয়েছে। সোভিয়েত ইউনিয়ন পতনের পর রাশিয়া হয়তো স্টিল তার একটা সামরিক শক্তি বলি বা হেজিমনিক পাওয়ার, এটা হয়তো আমেরিকান হেজিমনিক পাওয়ারের মতো না, কিন্তু তার সেই পুরাতন যে স্নায়ুযুদ্ধের কেন্দ্র করে এবং তার শক্তিটা কিন্তু কোনো না কোনোভাবে কিছুটা বজায় রাখার চেষ্টা করছিল। কিন্তু এই যে আমি বলছি ওয়ান সিঙ্গেল ক্যাপিটালিস্ট সিস্টেম সারা পৃথিবীতে দখল, সেটারই একটা মানে আমি বলবো অফশুট হচ্ছে ইউক্রেন। কারণ এই যেই রাষ্ট্রগুলো পূর্ব ইউরোপের যেই ইস্ট ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো ছিল, প্রত্যেকটি কান্ট্রিতেই কিন্তু কম বেশি আপনি দেখবেন পুঁজিবাদী সমাজ ব্যবস্থার ঢল নেমেছে। এবং এটি ইউক্রেনকে আলটিমেটলি ন্যাটোতে অন্তর্ভুক্ত করা, এটি কিন্তু প্রধান দ্বন্দ্ব। 2014 সালে যখন জেলেনস্কি ক্ষমতায় আসছে তারপর থেকেই কিন্তু আলটিমেটলি এই মানে রাশিয়ান উৎকণ্ঠা দ্বারা শুরু হয়েছে। তার পেটের ভেতরে যদি ন্যাটো ঢুকে যায়, ন্যাচারালি তার যেই পুরানো যেই সেন্স অফ যেটাকে বলে সুপেরিয়র পাওয়ার, সেটা হয়তো খর্ব হবে বলে তারা মনে করছে এবং বাস্তবিকই তাই। রাশিয়ান মানে ক্ষমতাকে এখনও সেইভাবে, কারণ আপনি যদি চিন্তা করেন গত কয়েকদিনে যেই আমরা ইউনাইটেড নেশনের যেই নিরাপত্তা পরিষদ এবং তারপরে সাধারণ পরিষদের যে ভোটাভুটি দেখেছি, সেখানে কিন্তু কতকটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে এই পুরো সাউথ এশিয়ান রিজন থেকে শুরু করে চায়না, এই রোলগুলো কিন্তু স্পষ্ট যে এই দ্বন্দ্বটা কিন্তু জিয়ে আছে। তো কাজেই এটা কেউ কিন্তু যে প্রশ্নটা আপনি করেছেন এখানে কিন্তু কেউ শান্তির জন্য খুব ডায়ালগ করেছে আমার সেটা মনে হয়নি। দুই পক্ষই মানে বিশেষ করে আমি বলবো পশ্চিমা বিশ্ব, তারা নানাভাবে একটা ডিসকোর্স তৈরি করার চেষ্টা করছে যে রাশিয়া যে কোনো সময় ইউক্রেনকে দখল করবে, এবং এটা এখনও চলছে। এবং আপনি ভেরি ইন্টারেস্টিংলি আপনি দেখবেন যে মিডিয়া আপনি কাজ করেন, দীর্ঘদিন কাজ করছেন, সেই মিডিয়া যে আসলে এই মিডিয়াও যে সাম্রাজ্যবাদের একটা কিরণক হয়ে গেছে, সেটা কিন্তু আমরা ইরাক যুদ্ধে দেখেছি যে এমবেডেড জার্নালিজম যেটা হয়েছে। তার মানে এখনও আপনি এই যে আপনার বিবিসি, ভয়েস অফ আমেরিকা বা যাদের যে সমস্ত চ্যানেলকে সাধারণ মানুষ মনে করে যেগুলো খুবই নিউট্রাল চ্যানেল এবং এগুলো খুব ভালো সংবাদ পরিবেশন করে, কিন্তু বাস্তবে কিন্তু কোনো না কোনোভাবে আপনি যদি দেখেন যে তারা কিন্তু আলটিমেটলি এই পশ্চিমা শক্তির তাদের যে পলিটিক্যাল ইন্টারেস্ট তার বাইরে তারা যেতে পারে না। কাজেই এটা গসিপ বলেন
বা নতুন করে ডিসকোর্স তৈরি করার কথা বলেন, দুই পক্ষই করার চেষ্টা করছে। সেই অর্থে আমি বলবো যে খুব শান্তির যে বার্তা কেউ নিয়ে আসার চেষ্টা করেছে, আমরা এটা দেখিনি এর আগে। আমরা একটু লাস্ট একটা লাইন বলে শেষ করছি। এর আগে আমরা ইরাক দেখেছি, সিরিয়া দেখেছি, এবং খুব কিছুদিন আগে আমরা যে আফগানিস্তান দেখেছি, এগুলো যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে এগুলো আলটিমেটলি ইন্টারন্যাশনাল পলিটিক্সের যে রিফ্লেকশন ছাড়া আর তেমন কিছুই কিন্তু আসলে না। অনেক ধন্যবাদ প্রফেসর জিয়া। যেতে চাই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, যাকে সবাই চেনে জেনারেল ইব্রাহিম নামে, তার কাছে যেতে চাই। তিনি বীর প্রতীক, মুক্তিযুদ্ধ করেছেন, যৌবনেই যুদ্ধ করেছেন, এখন যুদ্ধ নিয়ে পড়াশোনা করেন, লেখেন, বলেন। জেনারেল ইব্রাহিম, প্রশ্নটি খুব স্বাভাবিক, একটু ইঙ্গিত দিয়েছিলেন প্রফেসর জিয়া। যুদ্ধ তো অনেক ধরনের আছে, মিডিয়া ওয়ার, ব্যাটেলফিল্ড ওয়ার, ইকোনমিক ওয়ার, ট্রেড ওয়ার, দেন সাইবার ওয়ার। কোন ওয়ারের যুগে বসবাস করছি, আর এই যুদ্ধটিকে আপনি কিভাবে ম্যানিপুলেট করার জন্য ওয়েস্টার্ন মিডিয়া, এশিয়ান মিডিয়া, ইউরোপিয়ান মিডিয়া কি ধরনের ভুল বার্তা দিচ্ছে আমাদের কাছে, কারণ আমরা তো যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে। জেনারেল ইব্রাহিম, আপনাকে অনেক ধন্যবাদ এবং এসএটিভি সকলের প্রতি কৃতজ্ঞতা যে দাওয়াত দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতার প্রতি আমি শুভেচ্ছা শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার বক্তব্যটা উপস্থাপন করি। আপনি যথার্থই বলেছেন যে আমরা যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে, শারীরিকভাবে দূরে, মনস্তাত্ত্বিকভাবে, মানসিকভাবে, চাক্ষুষ কিন্তু ভিজুয়ালি আমরা দূরে না। ডিজিটাল ওয়ার্ল্ডে মেলা কাছে। তো আর আমাদের যেহেতু বয়স হয়েছে, আমরা তো ইরাক ওয়ারও দেখলাম। আফগানিস্তান ওয়ারে মিডিয়া কাভারেজ আমাদের সামনে বেশি আসতো না, ইরাক ওয়ারে মিডিয়া কাভারেজ আমরা পেয়েছি, তো এটারও মিডিয়া কাভারেজ পাচ্ছি। তবে একটা দুটো অপ্রিয় সত্য হলো, যা কিছু দেখছি দিজ আর বেসিক্যালি ওয়েস্টার্ন মিডিয়া। আমাদের উপরে, আমাদের সমাজে, ঘরে ঘরে, ড্রয়িং রুমে, লিভিং রুমে, ফ্যামিলি লিভিং স্পেসে যত টিভি চলছে সকলেই কিন্তু ওয়েস্টার্ন মিডিয়া, বিবিসি, আল জাজিরা, সিএনএন ইত্যাদি দেখছি। যেহেতু আমাদের বাংলাদেশে কমিউনিস্ট ওয়ার্ল্ডের বা সোশ্যালিস্ট ওয়ার্ল্ডের মিডিয়ার অ্যাক্সেস প্রথাগতভাবে কম ছিল। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, আমাদের অনেক দূরে বলতে পারেন, কিন্তু এটা আবার অনেক কাছে। সবজির দাম যে বেড়ে গেছে, গত 3 মাস ধরে বাড়ছিল, সেটা আপনি খেয়াল করুন। অলরেডি আমাদের মাথার মধ্যে ঢুকে গেছে যে আমাদের সিএনজির গ্যাসের দাম বাড়বে, আমাদের পেট্রোলিয়ামের গ্যাসের দাম বাড়তে বাধ্য। কারণ এই যুদ্ধের ফলে প্রতিটা কিচেন, প্রতিটা হাউস হোল্ড এফেক্টেড হবে। যুদ্ধ যেখানেই হোক না কেন পৃথিবীতে, এটা সবাইকে এফেক্ট করে এবং করবেই। আমাদের দেশে জ্বালানি দ্রব্যের মূল্যের জন্য রেগুলেটরি কমিশন আছে, কিন্তু ওনারা তো সবসময় সুপারিশ করা ছাড়া বেশি কোনোদিনও না বলেন নাই। এখন যখন এরকম একটা পরিস্থিতি আসবে, আমাদেরকে যুদ্ধের প্রভাবেই এটা হবে। এখন একটা ছোট কথা বলি আর কি, এটা খুবই অপ্রিয়, খুবই অপ্রিয়, খুবই তিতা। ইউক্রেনই তো মাত্র একমাত্র যুদ্ধ হচ্ছে না। প্যালেস্টাইনে যে লক্ষ শিশু মারা গেল, তখন পৃথিবীর বিশ্ব বিবেক কোথায় ছিল? আফগানিস্তানে যখন মারা গেল, তখন বিবেক কোথায় ছিল? ইরাকে যখন যুদ্ধ লাগলো, স্বয়ং প্রধানমন্ত্রী অফ ইউকে মিস্টার কি জানি নাম, টনি ব্লেয়ার, স্বীকার করলেন মিথ্যা কথা, যে আমি মিথ্যা বলেছি, আমি হ্যাভ গিভ রং স্টেটমেন্ট ইন দ্য পার্লামেন্ট অনলি টু বায়াস ইউ। তো একজন মিস্টার পুটিন একটা থ্রেট দিয়েছে, রাশেদ কাঞ্চন ভাই আপনি জানেন কি না, যে আই এম গোইং টু লিক আউট দ্য ইন্টেলিজেন্স রিপোর্টস অ্যান্ড স্যাটেলাইট পিকচার্স, যে টুইন টাওয়ারে কারা হিট করেছিল। অর্থাৎ দুই পরাশক্তির যুদ্ধে আমরা মাঝখানে আটকে গেছি। দি ওয়ার্ল্ড ইজ নাও, the world is twisted. বাংলায় জিম্মি বললেন, জেনারেল ইব্রাহিম, আপনার ভাষায়, world is twisted by the western media, world is twisted by the manipulating politicians, যারা বিশ্বকে নিজের হাতের ক্রিয়ানক বানাতে চায়, নিজেরা চালাতে চায়। আমরা একটু কথা বলতে চাই মস্কোর সঙ্গে। রাশিয়ার রাজধানী মস্কোতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সেখানকার একজন তরুণ সাংবাদিক ভিক্টোরিয়া দিমিত্রিয়েভা। আমরা একটু ভিক্টোরিয়া দিমিত্রিয়েভাকে মস্কোতে পেতে চাই। এখানে দেখব তিনি কি আছেন আমাদের সঙ্গে লাইনে? মিসেস ভিক্টোরিয়া দিমিত্রিয়েভা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পেশেন্স অ্যান্ড stay with SATV late edition program. I really appreciate. May I know what is the latest update of the Kremlin position, Vladimir Putin's position, Russia's position on the neighboring country Ukraine? Mrs. Dimitrieva. Honestly, it's a great pleasure for me to be with you, first of all, I would like to say. And of course, you are asking me to answer the question which I
shouldn't answer because I can speak only from myself, from my heart. I'm not an expert, I'm not scientist, I'm not influencer. I'm just the ordinary person. Yes, I am the ambassador of international organization. Probably you know it's expat organization Internations. But doesn't matter. Everything I will tell you is my private opinion. I would like to say that I absolutely agree with one person I've known few days ago. It's a professor of political science, John Mearsheimer from the University of Chicago. At the beginning, he served 5 years as the officer at the United States Air Force. And what he said that the troubles of this everything has happened started in April 2008 at the NATO summit in Bucharest, where afterward NATO issued a statement that said Ukraine and Georgia would become a part of NATO. I think that was the beginning, and now we have everything that we have because of it, because of this. What can I say? Since 90s, we have been facing West. After the collapse of the USSR, we thought that we needed to learn from the West and to believe every word we were told. But finally, we realized that the very collapse of our country in the 90s, it was one of the goals of the West. So, but unfortunately, so Victoria Dimitrieva, yep. May I interrupt you for a small questions? As far I know, you are partly Ukrainian, you are partly Russian, as far your family background is concerned. May I ask you, what is your feelings with this sudden war, aggression, Russia's aggression to a neighboring country like Ukraine? You know, unfortunately, I don't understand what you are talking about before we started, but because it's not my language, I understand. I'm really part Russian, partly Ukrainian, partly Polish, and partly Jewish. So I have in my blood lots of nationalities. And in Russia, you know, we don't care about nationalities. Just be a good person, nothing more. You could be of any nationality in the world. All right. We understand your position, current position. I feel the pity. Victoria. I feel the pity, but you said it's aggression. It's not an aggression. It's a special military operation. Special military operation. We don't call it war. Every coin have two sides. Mrs. Victoria Dimitrieva, would you please stay on the line? I want to connect with Poland's capital. Mikolas Ponikowski is with us. Mr. Mikolas, can you hear us from SATV studio? Yes, your government is very open to welcome the displaced people from Ukraine to Poland. Congratulations for standing beside the humanity, but as a neighboring country, what is your position as a citizen of Poland? What is your government position? And is there any initiative is going to take by the Polish government? Mr. Mikolas Ponikowski from Poland. Okay, good evening, sir. Of course, I am totally agree with you. We all, it doesn't matter which nationality we are, but the same as I am a personality, same as I work in company. My company is helping people from 37 countries from whole Asia and Africa in the normal day. Right now, we mostly helping person from Ukraine to join to Poland to get new life, to get a safe place. Because in Ukraine, this is not only person from Ukraine. There are also so many persons from Asia or Africa who just joined there for work visa, for student visa, who right now come back from Ukraine to looking for a safe place in Europe. So we in 100% agree on this, that all wars should stop, because
we right now would like to help all Ukrainian people. All right, Ponikawaski, we'll be back. We'll have to go for a small break, but before that, I want to connect with the Berlin, Germany, where there is our friend journalist Joben Sondhi. Joben Sondhi, শুনতে পাচ্ছেন তো? আপনি দুজন বিদেশি সংবাদকর্মীর বক্তব্য শুনলেন, তাদের পার্সপেক্টিভগুলো বোঝার চেষ্টা করলেন। আমাদের স্টুডিওতে দুজন বিশেষজ্ঞ রয়েছেন, ডক্টর জিয়া রহমান, সমাজবিজ্ঞানী এবং ডিন সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আছেন জেনারেল ইব্রাহিম। তাদের বক্তব্য শোনার পর একজন বাংলাদেশি সাংবাদিক হিসেবে, একজন বাংলাদেশি প্রবাসী হিসাবে এবং বর্তমানে আপনার অবস্থান জার্মানিতে, আপনি তো যুদ্ধকে আমাদের থেকে কাছ থেকে দেখছেন, জার্মান সরকারের অবস্থান, জার্মান জনগণের অবস্থান এবং আপনার অবজারভেশনটা একটু শুনতে চাই জোবেন সন্ধি। হ্যাঁ, ধন্যবাদ। জার্মান সরকার যে যুদ্ধ শুরু হওয়ার পর যে ঘটনাটা, আপনারা শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনছি, বলুন। হ্যাঁ, এখানকার যে সিচুয়েশনটা যেটা বুঝতে পারছি, মানে পুরোপুরি মানে আশ্চর্যজনক একটা ঘটনা। যেমন আমি যদি জার্মান সরকারের কথা বলি, জার্মান সরকারও যেমন, জনগণও তেমন, মানে সবাই মানে মাস পিপল এখানে সব রাশিয়ানদের বিরুদ্ধে চলে গেছে এবং এখানকার মিডিয়া পর্যন্ত। তো মজার ব্যাপার হলো, মানে যেটা হলো আমার চোখে ধরা পড়লো, সেটা হচ্ছে যে বামপন্থীরা ছাড়া, অর্থাৎ লিঙ্ক পার্টি ছাড়া এখানকার সকলেই এই যে প্রতিরক্ষা খাতে বাজেট বৃদ্ধির পক্ষে মত দিয়েছে। এমনকি এখানকার যে গ্রিন পার্টি, যারা সবসময় যুদ্ধের বিরুদ্ধে এবং পরিবেশের কথা বলেন, মানে পরিবেশের কথা ওদের তার মূল এজেন্ডা, তাদের এই গ্রিন পার্টি পর্যন্ত তাদের নীতি ভঙ্গ করে এই মানে আপনার কি সামরিক খাতে ব্যয় বৃদ্ধি এবং যুদ্ধের পক্ষে, হ্যাঁ, এরা নীতিগতভাবে সিদ্ধান্ত দিয়েছে। এটা একটা ব্যাপার। তবে জনগণের যেটা অবস্থা, এখানে কিছু জনগণ আছে বার্লিনে যারা ইউক্রেনের পক্ষে এরা ইয়ে করেছে আর কি, প্রতিবাদ বিক্ষোভ করেছে, কিন্তু বেশিরভাগই আপনার। জোবেন সন্ধি, আমার একটা ছোট্ট একটা প্রশ্ন যদি আপনি সংক্ষেপে একটু উত্তর দেন, আমরা একটু বিরতিতে যেতে হবে। সেটি হচ্ছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, তিনি জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠক করেছেন, একেবারে সরাসরি তিনি জেরুজালেম থেকে চলে গিয়েছেন জার্মানিতে এবং চ্যান্সেলরের সাথে বৈঠক করেছেন। আউটকামটা সম্পর্কে কোনো ধারণা পেয়েছেন, এই বৈঠকটির আউটকাম? কিছু জিনিস তো ওরা গোপনই রাখে, মানে জার্মান বা ইউরোপের সবাই এখানে কিছু জিনিস গোপন রাখে। তবে যেটা একমত হয়েছে, সেটা পশ্চিমা বিশ্ব টোটালি একদিকে হয়ে গেছে, টোটালি। যেমন দেখেন, এরা আজকের যেমন নেটোর 28টি দেশ, তারা বলেছে যে আমরা অস্ত্র সরবরাহ করব। আবার আবার এখানকার যে প্রতিরক্ষা মিনিস্ট্রি, তারা আবার বলছে শুধু অস্ত্র দিলে তো হবে না, তাদেরকে প্রশিক্ষণও দিতে হবে, না হলে এই অস্ত্রগুলো চালাবে কিভাবে। তো দেখেন, প্রশিক্ষণ এবং অস্ত্র সরবরাহের বিষয় যদি আসে এখানে, ওখানে আমাদের বিশেষজ্ঞ জেনারেল স্যার আছেন, উনি বলতে পারবেন। তার মানে বিষয়টা কিন্তু আরো দীর্ঘান্বিত হবে, হচ্ছে এবং জটিল হচ্ছে। Ladies and gentlemen, stay with us online in Zoom. We'll be back soon after a break. ফিরে এসে প্রফেসর জিয়া রহমান এবং জেনারেল ইব্রাহিমের কাছে দুটো পরিষ্কার বার্তা থাকবে, পরিষ্কার দুটো প্রশ্ন করব। যেই নেটোর শক্তিতে, যেই নেটোর পরামর্শে, যেই নেটোতে যোগ দিতে ইউক্রেন অথবা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই উদ্ধত্ত আচরণ করেছিলেন রাশিয়ার মতো পরাশক্তির সঙ্গে, সেই নেটো কোথায়? বিরতির আগে কথা দিয়েছিলাম, ফিরে আসবো যখন প্রফেসর জিয়াকে জানতে চাইব যে এই নেটোর জন্যে ভলোদিমির জেলেনস্কি এই যুদ্ধে জড়িয়ে পড়লেন বা রাশিয়ার দ্বারা আক্রান্ত হলেন, সেই প্রশ্নটি করব দুজনকেই। প্রথম প্রশ্নটি জেনারেল ইব্রাহিম, যুদ্ধের ভাষায়, যুদ্ধের পরিকল্পনায়, যুদ্ধের চিন্তায় কি বলে? অপরিপক্ক ছিল জেলেনস্কির এই ভাবনাটুকু, নেটোতে যোগ দিবেন রাশিয়ার ঠিক পাশেই থেকে? আমার ঘড়িতে এখন 12টা বাজতে 5 মিনিট বাকি। বাংলাদেশ সময় 5 মিনিট পর বাংলাদেশে 7ই মার্চ আসবে। আপনার প্রশ্নের শুনে আমার মাথায় আসলো যে 7ই মার্চ 1971
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তখন বিএনপিও ছিল না, তখন আমি কল্যাণ পার্টিও ছিলাম না, তখন আমি একজন সেকেন্ড লেফটেন্যান্ট। এখন থেকে মাত্র 8-9 ঘন্টা পর ঢাকা শহরে জাতীয় প্রেস ক্লাবের বড় অডিটোরিয়ামে এই কল্যাণ পার্টির উদ্যোগে প্রশ্ন, মুক্তি কত দূর, স্বাধীনতা সুরক্ষিত কিনা। ইউক্রেনের যুদ্ধ আমাকে ভাবতে বাধ্য করেছে আমার স্বাধীনতা সুরক্ষিত আছে কিনা। পৃথিবীর সব জায়গায় স্মল কান্ট্রিজ হ্যাভ, যাদের বড় নেইবার আছে, দে আর ফোর্স টু আস্ক দিস কোয়েশ্চেন। তা আমি আপনার প্রশ্নটার উত্তরে বলবো যে এখন থেকে আনুমানিক 35 বছর আগে, এরকমই হবে না প্রফেসর জিয়া, ইরান আক্রমণ করেছিল। এখন থেকে আনুমানিক 30-32 বছর আগে কুয়েত আক্রমণ করেছিল। না হোয়ার ইজ মিস্টার সাদ্দাম। এখন বাংলা ভাষা কিন্তু খুব সমৃদ্ধশালী ভাষা। সেই ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, গাছের আগায় তুইলা মইটা সরায় ফেলা। লুডো খেলার হার্ডবোর্ডে মইটা সরান যায় না, মইটা থেকে যায়, সাপও থেকে যায়। কিন্তু রাজনীতিতে বা আন্তর্জাতিক রাজনীতিতে গাছের আগায় তুলে মই সরা ফেলাটা খুব সহজ। এবং এই কথাটা প্রফেসর ইউনুসও বলেছিলেন আজকে থেকে প্রায় 15 বছর আগে, যে আমরা যারা রাজনীতিতে নামাইতে গেছিলা তাদের কাউরে দেখতেছি না। এবং মিস্টার জেলেনস্কি, ওনার পুরো নামটা কঠিন নাম, ভলোদিমির জেলেনস্কি। আমি তো ভলোদিমির জেলেনস্কি, তিনি খুব একটা কঠিন জায়গায় তার জাতিকে নিয়ে গেছেন। দেখুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 71-এর এই দিনে বলেছিলেন, যুদ্ধ ঘোষণা করে নাই, আবার সবাইকে যুদ্ধের দিকে নিয়েও গেছেন। সো এই জেলেনস্কি প্রবাবলি ফেইলড ইন মাই ভিউ তার জাতিটাকে দিক নির্দেশনা দিতে। আমি খুবই ছোট আন্তর্জাতিক এত বড় একটা ঘটনা ক্ষেত্রে মন্তব্য করার জন্যে, কিন্তু যেখানে তিনি নিয়ে গেছেন, ইউক্রেন হয়ে গেছে এখন ফুটবল খেলার মাঠ। কেউ খেলছেন সশরীরে ফুটসাল ফুটবল, কেউ খেলছেন রিমোটে। মাঝখানে বলে তাদের বিল্ডিং, তাদের দালান, তাদের শিশু, সব শেষ। ইরাক শেষ হয়েছে, স্টপ প্লিজ, 1 মিনিট দেন। ফিলিস্তিন শেষ হয়েছে, আফগানিস্তান শেষ হয়েছে, ইউক্রেন শেষ হচ্ছে। Only difference is in Ukraine the Judaism is involved, they are very interested, Western world is involved, Christianity is involved. অন্য 3টা ক্ষেত্রে যত কিছুই বলুন ভদ্রমহিলা যে nothing is important, every nationality is welcome, but please see the reaction of the very world. well explained General Ibrahim, very well explained. যেতে চাই প্রফেসর জিয়া রহমান, স্পষ্টভাষী মানুষ বলা হয়ে থাকে, older man declare the words but it is youth and children dies. কার লাভ কার ক্ষতি, প্রফেসর জিয়া রহমান? না, ডেফিনেটলি আমি আপনাকে যেটা বলেছি আমি সেই জায়গায় আমি অবস্থান করতে চাই যে এই যুদ্ধটা আসলে আপনি গত জেনারেল ইব্রাহিম বলার চেষ্টা করেছেন, এই প্রত্যেকটি যুদ্ধই যদি আপনি খেয়াল করে দেখেন, আসলে এই মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এগুলোর পেছনে পলিটিক্যাল ইকোনমি দেখবেন যে কখনো আপনার সেই সারা পৃথিবীর কলোনি কোথায় স্থাপন করবে সেটার দ্বন্দ্ব নিয়ে যুদ্ধ হয়েছে, বা তার কে কতটুকু জায়গা দখল করবে সেটা নিয়ে যুদ্ধ হয়েছে। সো আলটিমেটলি এই দুই পক্ষ, মানে আমি বলছি যে এই দ্বন্দ্বটা কিন্তু সবসময় ছিল। তো কাজেই এই যে যুদ্ধটার একটু আগে জেনারেল ইব্রাহিম যেটা বললো, আপনি যদি খেয়াল করে দেখেন যে প্রত্যেকটা যুদ্ধের মধ্যেই যে সমস্ত নেতাদেরকে, আমি একটু ওই প্রশ্নটার উত্তর দিয়ে তারপরে আমি যাচ্ছি, যে এই যে নেতারা আপনি জেলেনস্কির কথা বলছেন, ঠিক এইভাবে আপনি যদি আফগানিস্তানে দেখেন, ইরাকে দেখেন, সবসময় কিন্তু আপনি দেখবেন যে একজন যাকে ছুঁড়ে ফেলা হয়েছে তার আগে যাকে বসানো হয়েছে এই সাদ্দাম হোসেন, এই যে আপনি এখন যেই রাজ দরবার আর কি, একেবারে সৌদি আরবের বাদশাহ, এদেরকে কারা মানে টিকিয়ে রেখেছে। আবার ওই যে তিনি বলেছেন মইটা যদি সরিয়ে ফেলা, তো কাজেই জেলেনস্কিও আসলে আলটিমেটলি সেই জায়গায় অবস্থান করছে। আমরা 7ই মার্চের কথা বললেন, আমি পরম শ্রদ্ধা ভরে বঙ্গবন্ধুকে আমিও স্মরণ করতে চাই যে এই যে নেতা, আপনি যদি লিডারশিপ যদি আপনি একদম রুট লেভেল থেকে যদি সেইভাবে আপনার ডেভেলপ করে, তাহলে পরেই কিন্তু আপনার জাতিকে রক্ষা করতে পারবেন। মানে এবং আলটিমেটলি আপনার হয়তো বড় ক্ষতি হবে, কিন্তু আলটিমেটলি আপনার একটা হোপ থাকে। জেলেনস্কির ক্ষেত্রে আপনি যে কথা বলছেন, ডেফিনেটলি এটা হয়তো বৃদ্ধদের লড়াই, আমি সেই জায়গা বলছি না, কিন্তু আলটিমেটলি প্রতিটি যুদ্ধেই আলটিমেটলি আপনি দেখবেন যে এই শিশু, নারী শিশু এরাই হচ্ছে সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়। তো এখানে আমি একটা জায়গায় আমি আশাবাদী হতে চাই, আমি জানি না, এটা একটা সিমটম আমার কাছে মনে হচ্ছে আছে
যে এত সমালোচনা আমি করছি, যেটা জালাল ইব্রাহিমের সাথে আমি একমত, যে প্যালেস্টাইনে যা হচ্ছে, যে ইরাকে হয়েছে, সিরিয়ায় হয়েছে, কিংবা আপনি আজকে যেই ঘটনাগুলো হচ্ছে সেখানে বলা হচ্ছে ইউক্রেন একটা আলাদা জাতি, বলা হচ্ছে আলাদা রেস, বলা হচ্ছে ইউরোপিয়ান আলাদা কালচার, মানে সেই ইউরোসেন্ট্রিক যে মানে আমরা বলছি এথনোসেন্ট্রিক যে একটা অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউডটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাট অ্যাট দ্য সেম টাইম যেভাবেই হোক সাধারণ মানুষের মধ্যে এটা ব্যাপৃত হচ্ছে, যেটা হয়তো ওই যে যেই কথাটি আপনি বললেন দীর্ঘস্থায়ী এবং গেরিলা যুদ্ধের ব্যাপারটি যদি চলে আসে, তাহলে আমার কাছে মনে হবে যে এটা হয়তো একটা নতুন করে একটা সম্ভাবনা তৈরি হতে পারে। আমি বলবো জেলেনস্কি ইজ ফেইলড এবং অ্যাকচুয়ালি হি ইজ এ পাপেট। আমার জায়গার থেকে আমার মনে হয়েছে যে হি ইজ নট এ ট্রু লিডার, বিকজ তার কথোপকথনগুলো সবসময় দেখেন সে যেভাবে করছে, যতটুকু করার চেষ্টা করছে, ডেফিনেটলি not matured. Zelensky does politics on emotion, ladies and gentlemen. যেতে চাই পোল্যান্ডের রাজধানীতে, সেখানে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন মিকোলাস পনেকাওয়াস্কি। মিস্টার পনেকাওয়াস্কি, my question is very simple. If we do not end the war, war will end us. If we do not end the war, war will end us physically, mentally, with hunger, and war will displace millions of people from one land to another land, one country to another country. Mr. Poniekowski, my question is to you. Is there united European effort to stop this war? Of course, in 100% sure we can't accept this type of situation what is right now in Ukraine. Right now, by this situation what is going on in Ukraine, we must help to person from Ukraine. We can't going out. We can't saying that the Ukraine is not in NATO. We must help them as human person, and we should helping totally in Ukraine, but also in Russia. The Polish, like the person, the people, normal people in Russia also don't know what is going on. We must help all people to stop this whole situation, to stop this war, to continue normal and safe life. Because right now, all person who is in Ukraine must running away from his own country, from his own home, and must looking for a safe place to live and stay. Well, Poniekowski, may I get the response of this explanation you have done from Russian part? Mrs. Victoria Dmitrieva, she is with us from Moscow. Mrs. Victoria, what is the reaction of the mass Russian people? Do they welcome the war? Do they welcome the operations? What is their perspective, Mrs. Victoria Dmitrieva? As I already said, it's my own opinion, but if it were a war, there would be an awful lot of dead. The operation is aimed to disarming and destroying the Nazis. And it unites the nation, because Russians are used to having to overcome something all the time. This is like our traditional state, so it doesn't frighten us. And in my opinion, everything happened should not be happened, but if there is no other chance to solve it, we should do it as fast as we can. Nazis is not the way. I think it was created against Russians and the territory of Ukraine. And now in Russia, most of my friends, it's more than 5,000 on Facebook, for example, or lots of in other social networks. We are all united at the opinion that we should stop it as soon as possible, but Nazism should be stopped. And right, Mrs. Victoria Dmitrieva. Right, thank you very much for a very nice and very clear, easy explanation of the people's perception. আসতে চাই একটু জেনারেল ইব্রাহিমের কাছে। তরুণ বয়সে যুদ্ধ করেছেন,
ওই যুদ্ধে পাকিস্তানিরা যখন আমাদেরকে মারতো আমরা বলতাম জেনোসাইড। বর্তমানেও বাংলাদেশে নানান ঘটনায় মানুষ রাস্তাঘাটে বিভিন্ন ঘটনায় মারা যাচ্ছে, আমরা তো জেনোসাইড বলছি না, আমরা বলছি আমাদের ব্যর্থতা। আমার যে প্রশ্নটি আপনার কাছে জেনারেল ইব্রাহিম, সেটি খুব স্বাভাবিক। ইফ দ্য রাশিয়ানস কিলস দ্য ইউক্রেনিয়ানস ইট ইজ কল জেনোসাইড। আর ইম্যাচিউরিটির কারণে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যে ইউক্রেনিয়ান পিপলদেরকে ডিসপ্লেস করে দিয়েছে, যুদ্ধে জড়িয়ে দিয়েছে, যাদের উপর ভরসা করে যুদ্ধে জড়িয়ে দিয়েছে, ওয়ার ইজ নেটো, ওয়ার ইজ ইউনাইটেড নেশনস, ওয়ার ইজ G8, ওয়ার ইজ আদার পাওয়ারফুল কান্ট্রিজ যারা কন্ট্রিবিউট করতে পারে? দেয়ার ফার্স্ট জব শুড বি স্টপ দ্য ওয়ার। আপনি জেনোসাইড শব্দটা বলতে গিয়ে অনেকগুলো উদাহরণ দিয়েছেন, আমি আংশিকভাবে আপনার সঙ্গে একটু দ্বিমত পোষণ করব। একটি জাতিসত্তাকে সম্পূর্ণভাবে অস্তিত্বহীন করার যে উদ্যোগ এবং সশস্ত্র উদ্যোগ, মোরলেস ওটাকেই জেনোসাইড বলা হয়। আমি সমাজবিজ্ঞানী না, আমি ক্রিমিনোলজিস্ট না, সামরিক দৃষ্টিভঙ্গি থেকে এতটুকু আমি বুঝেছি। বাঙালির উপর যেটা করা হয়েছিল সেটা জেনোসাইড ছিল, রোহিঙ্গাদের উপরে যেটা করা হয়েছে সেটা জেনোসাইড ছিল। ইউক্রেনিয়ানদের উপরে সে জেনোসাইড করা হচ্ছে না, আমি ব্যক্তিগতভাবে মনে করি। ইউক্রেনিয়ানদের উপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যুদ্ধের পারিপার্শ্বিক এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। সিভিলিয়ান কিল ডাজন্ট অ্যামাউন্ট টু জেনোসাইড, সিভিলিয়ান কিল অ্যামাউন্টস টু সিভিলিয়ান কিল। যে মানুষ মারা যাচ্ছে, মানুষ হত্যা হচ্ছে, নিহত হচ্ছে, জেনোসাইড বলবেন না যদি না তারা বলে যে ইউক্রেনিয়ান জাতিকে নিশ্চিহ্ন করার জন্য আমি এই কাজটা করছি। তারা ওটা বলছে না, বরঞ্চ আমি মনে করি মস্কো বলতে চাচ্ছে আমি একটি আমার প্রতি লয়াল ইউক্রেনিয়ান জাতি চাই, আমার প্রতি লয়াল, আমার জন্য নিরাপদ এমন একটি ইউক্রেনিয়ান সরকার চাই। আমি শুধু এইটুকুই বলবো যে ইউনাইটেড নেশনস অফ 2022 is probably a disunited body, not a united body. NATO was more focused on military efforts all over its history of more than 60-70 years. এখন তারা মিলিটারি অ্যাকশনে যাচ্ছে না। আমার মনে হচ্ছে যৎকিঞ্চিত গেরিলা ওয়ারফেয়ার এখানে যেতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় একটি সময় কিনতে চায়, ইংরেজিতে বলা যায় বাইং টাইম, যে এটা কেমনে স্কোরটা সেটেল করা যায়। দুটি পরাশক্তি তাদের মধ্যে একটা সমঝোতায় আসবে। সমঝোতা আসার জন্য যে সময়টা দরকার, এই সময়টা প্রতিরক্ষা আছে দেখাইতে হবে, তা না হলে ইউক্রেনিয়ানদের সারেন্ডার হয়ে যায়। কিন্তু মাঝখানে পরে আমার যেটা দুঃখ ইউক্রেন নামক দেশ শেষ, ইনফ্রাস্ট্রাকচার শেষ। সেখানে আবার ইউরোপে যেমন হয়েছিল 1947-এর অনওয়ার্ডস, মার্শাল প্ল্যানের মতো হাজার হাজার কোটি টাকা ঢালবে এক্স কান্ট্রি, ওয়াই কান্ট্রি, জেড কান্ট্রি। আমি বাংলাদেশি মুক্তিযোদ্ধা স্যার, যুদ্ধ দেখেছি, শান্তিও চাই। আমি বলবো আমার দেশের নিরাপত্তা নিয়ে আপনারা চিন্তা করুন, ইউক্রেনের পরিস্থিতি থেকে মেহরবানি করে শিক্ষাটা আনুন। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এই আবেদন করব। 7 ঘন্টা পরে এটাই প্রেস ক্লাবের বড় ভেরি ক্লিয়ার অ্যাপিল ফ্রম জেনারেল ইব্রাহিম, এ ফ্রিডম ফাইটার, এ প্রাউড বীর প্রতীক। আমার ধারণা তার বক্তব্যটিকে ফেস করবেন প্রফেসর জিয়া। কন্ট্রাডিকশন নাই না, আমি মনে করি জেনারেল ইব্রাহিমের অনেকগুলো কথাই আমি পুরোপুরি একমত। প্রথম যে কথাগুলো উনি বলেছেন এগুলোর সাথে আমি কোনো দ্বিমত পোষণ করছি না, কারণ আমি বারবারই আপনাকে বলছি যে আপনি যদি এই নিকট অতীতের এই যুদ্ধগুলো দেখেন, সবগুলো জায়গাতেই কিন্তু আমরা এই জিনিসটি দেখেছি যে আসলে এগুলো ক্রিয়েটেড, এগুলো খুবই মানে অর্কেস্ট্রেটেড ওয়েতে কিন্তু এই যে কুয়েত আক্রমণ থেকে শুরু করে আপনি ইরাক আক্রমণ থেকে শুরু করে আফগানিস্তানে এবং ইউনাইটেড নেশন আপনি খেয়াল করে দেখেন যে এই যে আজকে ইউনাইটেড নেশনকে আপনি কি বলবেন, এবং এটা কিন্তু কখনোই ছিল না। আমি একটা ছোট উদাহরণ দিই, আমাদের মতো দেশে জেনারেল ইব্রাহিমদের ছোটবেলার থেকেই আমাদের কি পড়িয়েছে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। তার মানে কি আপনার একেবারে ছোটবেলার থেকে আপনাকে কিন্তু পুঁজিবাদী মূল্যবোধ আপনাকে ঢুকিয়ে দেয়, লেখাপড়া করে আপনাকে গাড়ি বাড়ি চড়তে হবে। সো আলটিমেটলি এই যে ডিসকোর্সটা সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে ইউনাইটেড নেশন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, আপনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এটা কিন্তু আলটিমেটলি সেই জায়গায় ইউনাইটেড নেশন যে আমেরিকা যে একটা হেজিমনিক কান্ট্রি হিসেবে ডেভেলপ করেছে তাকে ফ্যাসিলিটেট করার দায়িত্বই ব্রডলি নিয়েছে ইউনাইটেড নেশনের সমস্ত অর্গানাইজেশন। আপনি ওয়ার্ল্ড ব্যাংক দেখেন, IMF দেখেন। তো কাজেই আমি বলবো যে ওই যে মার্শাল প্ল্যানের কথা উনি বলেছেন, দ্যাট ইজ অলসো ভেরি মাচ কারেক্ট।
সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমেরিকা হচ্ছে একমাত্র দেশ যে কিনা সেই আচরটা তার পড়েনি, এবং সে একদিকে এই ইউরোপকে রিকনস্ট্রাকশনের নামে টাকা দিয়েছে, এইড দিয়েছে, অন্যদিকে তাদেরকে হাতের মুঠোয় নেওয়ার স্যার চেষ্টা আপনি করেছে। বলছেন, তবে লাস্ট বক্তব্যটার সাথে আমি দ্বিমত পোষণ করছি বিনয়ের সাথে। উনি যেই জিনিসটি করেছেন সেটি আমার কাছে মনে হয়েছে খুব অপ্রাসঙ্গিকভাবে যে জিনিসটি আনার চেষ্টা করেছেন, ওনার যেই পার্টির যেই আলোচনা আছে সেই জায়গায় আমার মনে হচ্ছে যে এটিও মানে আমাদের বর্তমান পরিস্থিতির সাথে, জেনোসাইড বা তার আলোচনার সাথে বর্তমান অবস্থায় বাংলাদেশের এই আলোচনা কোনোভাবেই খুব প্রাসঙ্গিক আমার মনে হয়। আমি আবার ফিরে আসবো জেন্টলম্যান, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমরা যখন ফিরে আসবো প্রথমে আনবো হচ্ছে জোবেন সন্ধি, বাংলাদেশি একজন সাংবাদিক, তিনি বার্লিন থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। আর একটি বিখ্যাত উক্তি দিয়ে আমরা যাব হচ্ছে ব্রেকে, সেটি হচ্ছে সামটাইমস ইউ হ্যাভ টু পিক আপ দ্য গান টু পিক ডাউন দ্য গান। এই যুদ্ধকে পরিস্থিতি মোকাবেলা করার জন্য ডায়ালগ এবং পিক ডাউন দ্য গান কোনটা হয় সেটি নিয়ে আলোচনা করব। বিজ্ঞজনরা রয়েছেন আমাদের স্টুডিওতে। সংযোগ স্থাপন করতে চাই জার্মানির বার্লিনে বাংলাদেশি সাংবাদিক জোবেন সন্ধি রয়েছেন। তার কাছে ফিরে আসার সময় দর্শকদের বলেছিলাম জানতে চাইব সামটাইমস ইউ হ্যাভ টু পিক আপ দ্য গান টু পুট ডাউন দ্য গান। জোবেন সন্ধি, গানকে পিক আপ করতে হবে যখন গানকে পুট ডাউন করতে হবে। জার্মান ইজ অ্যানাদার ইনফ্লুয়েন্সিং কান্ট্রি ইন ইউরোপ। ইউরোপের ভাবনাটা কীরকম? কারণ এই যুদ্ধে ইউক্রেন হেরে গেলে নেটো হেরে যাবে, ইউক্রেন হেরে গেলে নর্থ আমেরিকা হেরে যাবে, ইউক্রেন হেরে গেলে ইউরোপিয়ান অ্যালায়েন্স হেরে যাবে। কি বলবেন, কি প্ল্যান চলছে ওইদিকে, কি বার্তা পাচ্ছেন? ধন্যবাদ। যেটা আপনি বললেন এই ধারণাটা আমি একমত হতে পারছি না। কারণ হলো আপনি প্রথমে একটু জোরে বলুন জোবেন সন্ধি, একটু জোরে বলুন। না, এখন কি শোনা যাচ্ছে? জি শুনছি, বলুন এবার। হ্যাঁ, আপনি যেটা বললেন সেটা একমত হতে পারছি না। কারণ ইউক্রেনের পরাজয় হলে যে ন্যাটোর পরাজয় হবে সেটা একমত আমি হতে পারছি না। কারণ হলো একটু পিছনে যাই, পিছনের প্রশ্নটা যখন আপনি করেছিলেন যে ন্যাটো বরাবর ইয়ে করছে, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন কখনোই ইউক্রেনকে নিতে চায় নাই এর অংশ হিসেবে। এটার প্রতিশ্রুতি দিয়েছিল শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, এবং যুক্তরাষ্ট্রের সাথে কথা বলেই মানে যেটা উনি বললেন একটু আগে প্রফেসর জিয়া সাহেব, যে পলোনস্কি আপনার হলো একজন মানে পাপেট, ইউক্রেনের যে এখন প্রেসিডেন্ট আসলেই পাপেট। কারণ হলো ইউরোপীয় ইউনিয়ন কখনোই ইউক্রেনকে নিতে চায় নাই। আপনি যদি পিছন দিকে যান, এবং ন্যাটো কিন্তু আগ্রহী না, কিন্তু এটা অনেকগুলো টেকনিক্যাল কারণে এরা সামনে আসছে এখন। এবং এখন দেখেন আরেকটা জিনিস, এখানে যুদ্ধ বিশারদ আছেন ইব্রাহিম সাহেব, সুইজারল্যান্ড কখনোই সুইজারল্যান্ডের ইতিহাসে কোনোদিন কোনো পক্ষ অবলম্বন করেনি, কিন্তু এইবারই একমাত্র ব্যতিক্রম যে সে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, অর্থাৎ সুইজারল্যান্ড নিরপেক্ষ নয়, এক নাম্বার। আর দুই নাম্বার হলো যে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা আছে, তবে যদি ইউক্রেন হাতছাড়া হয়েও যায় এতে আমার মনে হয় ইউরোপে কোনো প্রভাব বিস্তার করবে না। এটি খুব ইন্টারেস্টিং একটি তথ্য দিলেন যে সুইজারল্যান্ড এক্সপ্রেস করেছে দেয়ার পজিশন অ্যাগেনস্ট রাশিয়া, সুপার পাওয়ার রাশিয়া। আমি একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই টু মিস্টার পনিকাওয়াস্কি, Mikolas Ponikawaski from Poland. People say what does not determine who is right, what determine how much lost, how much lose, how much life gone. Would you please explain what is the initiatives taken by the European Union leaders so far you observe, Mr. Ponikawaski? I think that one of the important things what we should look is humanity, like to look at Ukrainian, Russian, Polish people, doesn't matter which nationality, we all are the same. We should help everybody, and we can't make this type of situation like right now is in Russia and Ukraine. We can't make the war which people die, which everything is losing. We don't getting anything good from this. We can only lost,
And it doesn't matter. Right now, this is in Ukraine. Maybe after 1 month, this will come to Poland or to Germany. It doesn't matter where it will be. We should finish this and come back to normal situation to stop this type of war. Yeah. Wonderful, wonderful, Mr. Ponikawaski. May I have a little connection with Ms. Victoria Dimitrieva for a very small question? The question is, what is the next step to go for against the economic sanction by the Western countries, North America and other countries who have business with Russia? If economic sanction go further, will it hamper the Russians' regular life, Ms. Dimitrieva? As I think the departure of companies is not a manifestation of strength. It's a manifestation of weakness, in my opinion. We have already managed to raise the economy over these 8 years of sanctions. Now we have just even greater opportunities. I've heard you told something about genocide. Can I ask you the question? Go ahead, please. Do you know something about that it has been against the Russians in Ukraine, the genocide? Well, we didn't mean genocide. The Russian part is not killing people, but the killing going on as the consequences of the war, because war does not have rules, war does not have discipline, war always follow disorders. Thank you very much, Ms. Victoria Dimitrieva. Please stay with. I have a very direct question to Major General Muhammad Ibrahim. Putin is most unpredictable world leaders. Putin is the longest service Russian leaders. Putin don't care anyone. Why? My question is very simple. Putin কি আগামী দিনের বিশ্বে যুদ্ধবিহীন বিশ্ব দেখতে চান না, নাকি তার sort of power or domination to the CIS countries like Commonwealth independent states, অর্থাৎ আগের সোভিয়েত কান্ট্রিগুলোর প্রতি তার একটা বড় ভাই সুলভ আচরণ বজায় রাখতে চান? তিনি আমার ব্যক্তিগত মূল্যায়ন, এটা তো আর রাজনৈতিক আলোচনা সভা না, সো এটা দলীয় মূল্যায়ন না, এটা আমার ব্যক্তিগত মূল্যায়ন হচ্ছে এরকম, যে কোনো একটা দেশের অঙ্গ প্রত্যঙ্গ যখন হানি হয় তিনি কিন্তু বিক্ষুব্ধ অবস্থায় থাকেন। দেখুন আজকে 50 বছর পরেও 1971 সালের স্মৃতি বড় বড় দেশগুলো ভুলতে পারছে না। আমরা 1971কে হৃদয়ে ধারণ করি এক দৃষ্টিতে, পাকিস্তান ধারণ করে অপর দৃষ্টিতে। এখন সোভিয়েত রাশিয়া নামক একটি দেশ যে কোনো নিয়মে পেরেস্ট্রয়কা বা কি একটা নামটা হাবি যাবে ছিল, তো এটা অঙ্গহানি হয়ে গেছে। এটা আপনি যদি হতেন, আমি যদি হতাম, আমি কীরকম মনে করতাম? তাদের দৃষ্টিতে পাশ্চাত্য বিশ্ব ম্যানিপুলেট করে এই কাজটা করিয়েছে, এটা হলো রাশিয়ানদের দৃষ্টিভঙ্গি। অতএব তারা এটার প্রতি একটা বিরোধীয় বিক্ষুব্ধ মনোভাব রাখবে। পুতিন সাহেবের মানসিকতা কীরকম আমি নিবিড়ভাবে তাকে জানি না, ম্যাগাজিন পড়ে বা বিভিন্ন শো দেখে যদ্দূর মনে হলো উনি এইরকম একটা কথা বলতে চাচ্ছেন, রাশিয়ান গৌরব ফিরে আনতে চাই। ইউনিপোলার ওয়ার্ল্ডে তিনি আর বসবাস করতে রাজি না, তিনি বাইপোলার ওয়ার্ল্ড মিনিমাম চান এবং সম্ভবত ট্রাইপোলার ওয়ার্ল্ড হবে, বাইপোলারও সীমাবদ্ধ থাকবে না। অত বড় মাপের ব্যক্তিদেরকে এত দূরের থেকে অবজার্ভ করা এবং অপিনিয়ন দেওয়া ডিফিকাল্ট, সেজন্য আমি আর এটা নিয়ে বেশি আগাচ্ছি না। আমি বারবার রিপিট করতে চাই একজন মুক্তিযোদ্ধা হিসাবে, এখন একজন রাজনৈতিক কর্মী হিসাবে প্রবীণ বয়সে, যে যুদ্ধ আসলেই ইতিবাচক পরিবর্তন খুব কম আনে, বিশ্ব সভ্যতাকে ধ্বংস করে। আমি এই শিশুদের মৃত্যুর জন্যে যারা দায়ী হবে তাদের বিবেকের কাছে আবেদন, এই নারীর মৃত্যুর জন্যে তাদের নিকট আবেদন, যুদ্ধটাকে বন্ধ করুন। প্লিজ ফাইন্ড আদার ওয়েজ, ফর এক্সাম্পল ডিপ্লোমেসি, ফর এক্সাম্পল কোয়াইট ডিপ্লোমেসি, and solve the problem as opposed to increasing the field of arms sale. Thank you very much, General Ibrahim. আপনার অ্যাপিলের জন্য পৃথিবীর প্রতিটি মানুষই জানতে চাই, যেতে চাই প্রফেসর জিয়া রহমান, তিনি সমাজবিজ্ঞানী, জানতে চাই
ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে একটা কথার প্রচলন আছে, রাশিয়ানস খুব লম্বা সময় ধরে 5 বছর ধরে যুদ্ধের প্রস্তুতি নেয়, যুদ্ধ করে 5 দিন। অন্যদিকে নর্থ আমেরিকা এবং নেটো যুদ্ধের সিদ্ধান্ত নেয় 5 দিনে, যুদ্ধে জড়িয়ে পড়ে 20 বছর। আপনার কাছে জানতে চাই, যুদ্ধটি তো অলরেডি 12 দিন ধরে চলছে, বলা যায় অসম লড়াইয়ের যুদ্ধ, এবং ইউক্রেনের পাশে কেউ দাঁড়ায়নি, তারপরেও 12 দিন লাগছে। এটি কি দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা দেখছেন আপনি? একই সঙ্গে মানবতার ব্যাপক বিপর্যয় ইউরোপে, যে ইউরোপিয়ানরা রেসিজমে বিশ্বাস করে। আমি অনেস্টলি আপনাকে বলছি, আমি সমাজবিজ্ঞানের ছাত্র, কিন্তু আমি সমর বিশেষজ্ঞ না, এটা আপনাকে মাথায় রাখতে হবে, বা মিলিটারি সায়েন্সের কোনো স্টুডেন্ট না। এই কারণে বলছি যে এইটার পুরো জিনিসটা হয়তো আমি হয়তো ব্যাখ্যা করতে পারবো না, তবে আমার কাছে মনে হয়েছে এটা দিস ইজ পার্ট অফ রাশিয়ান স্ট্র্যাটেজি। কারণ আপনি যদি খেয়াল করে দেখেন, তারা কিন্তু আস্তে আস্তে বেশ বড় বড় শহরগুলো যেমন দখল করছে এবং স্থাপনা করে। কয়েকদিন আগে আমরা পারমাণবিক যেই প্ল্যান্ট সেটাকে দখল করেছে, এবং এটা ইউরোপের বৃহত্তম বলা হচ্ছে, সেকেন্ড বৃহত্তম বা প্রথম সবচেয়ে বড়। তার মানে আপনি যেভাবে মানে ওয়েস্ট যেভাবে চিন্তা করেছিল, আমার কাছে মনে হচ্ছে যে রাশিয়া হয়তো এটা এক ধরনের স্ট্র্যাটেজিক জায়গার থেকে তার যুদ্ধ কৌশল অবলম্বন করার কারণে, কারণ ইট ইজ ভেরি ক্লিয়ার যে ইউক্রেনের যেই অবস্থা আছে, এবং আপনি বারবার বলছেন ন্যাটো যতটুকু সাহায্য তারা অস্ত্র হয়তো সরবরাহ করছে, কিন্তু এটা খুবই ক্লিয়ার, যেমন আমাদের ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যেরকম একটা ব্যাপার, ঠিক একইভাবে এটি এত ইমব্যালেন্স একটা শক্তি যে আসলে এখানে রাশিয়ানরা যদি চায়, আমার মনে হয়েছে যে এটা করা তাদের জন্য। কিন্তু এই যে জেনোসাইডের কথাটা আপনি বলেন, এখানে আবারও আমি বলছি, পুতিনকে যত খারাপ বলুন আপনি, যত স্বৈরশাসক বলুন, যত আনপ্রেডিক্টেবল লিডার বলুন না কেন, একটা জিনিস কিন্তু শিওর আপনার কাছে, ওই যে জান ইব্রাহিমের সাথে আমি আবারও এই জায়গায় একমত পোষণ করছি, যে এটি কিন্তু বাই প্রোডাক্ট অফ ওয়ার, একটা যুদ্ধের বাই প্রোডাক্ট, বা এটাকে আপনি বলতে পারেন যে এটার একটা অফশুট, কিন্তু এটা কোনোভাবেই খুব মানে ইনক্লিজেন্টলি এই রেসকে নিঃশেষিত করে দেওয়ার জন্য জেনোসাইড না। এবং সেই কারণে কিন্তু তুলনামূলকভাবে আপনি দেখবেন ক্ষয়ক্ষতি কম হচ্ছে। এখন আমরা গতকালকেও দেখেছি রাশিয়ান সোলজারদের সামনে ইউক্রেনিয়ান প্রায় 2000 লোক, তারা আমরা জানি না এটা কয় হাজার, 2000 না, কারণ ফেক নিউজ এখন যেভাবে আসছে, উই ডোন্ট নো যে ওয়েদার ইট ওয়াজ রিয়েল নিউজ অর নট। সো আলটিমেটলি বাট আমরা দেখছি যে তাদের সামনে তারা কিন্তু বিদ্রোহ করছে বা তারা প্রসেশন করছে। তার মানে কি, আপনি খেয়াল করে দেখেন, এটা আপনি 1971-এর কথা কল্পনা করেন, যে এই যে জেনোসাইড, রুয়ান্ডার কথা কল্পনা করেন, যে সেই সময় আপনি একটা অন্য জাতির লোকজন তারা এই রেজিস্ট্যান্স একটা বাহিনীর সামনে শো করে তারা টিকে থাকতে পারতো, সাথে সাথে ফ্ল্যাট করে দিত। তো কাজে আমি বলবো যে আমাদেরকে একটু ওয়েট করতে হবে এটা দেখার জন্য, কারণ মানে হয়তো আমার কাছে মনে হয়েছে আলটিমেটলি রাশিয়া হয়তো জিতবে, কিন্তু তারা হয়তো একটা স্ট্র্যাটেজিক জায়গা হয়তো তাদের মতো করে হয়তো এটা প্ল্যানটা করছে। জি, অধ্যাপক জিয়া রহমান, আমি শেষবারের মতো আরেকবার একটু আসতে চাই পনিকভাস্কির কাছে, খুব সংক্ষেপে। মিস্টার Mikolas Ponikowski, I have a very small question and your time will be 30 to 40 seconds. Would you please explain economic impact on the Europeans' life? Can you explain economic impact? Of course, the most important thing what's coming to European countries is the high price for the gas, for oil and gas. Everybody in Europe coming up we increase all the prices by oil and gas, and economic is distribute, because right now all what is going on, every war is distribute everything. So economic is also going at a very bad way. So economic crisis has started. I'll come to Victoria Dimitrieva for 40 seconds. Would you please explain on the war's impact on the Russians purchasing, I mean commodity products, Miss Victoria? I think, of course, the price will be higher. But it's the opportunity for the economic to rise, because with sanctions all last 8 years it was the same. And I can say that genocide of Russians on the territory of Ukraine was terrible during these 8 years, and nobody mentioned it. I know that it's because my grandmother died years ago, and I have no opportunity to visit her last days, because
Everybody said to me, if you will come, you will die. If you will open your mouth, you will die, because you always said you are thinking about. So Victoria, thank you. Stay with us. আমি একটু শেষবারের জন্য আসতে চাই জোবেন সন্ধি আপনার কাছে। তিনি বার্লিনে রয়েছেন, বাংলাদেশি বংশোদ্ভূত একজন জার্নালিস্ট। খুব সংক্ষেপে যদি একটু বলেন, জার্মানদের স্বাভাবিক জীবনে কি প্রভাব পড়েছে এই যুদ্ধ, বিশেষ করে কমোডিটি প্রাইসের ক্ষেত্রে এবং হচ্ছে যোগাযোগটার ক্ষেত্রে, কারণ আমরা জানি যে ইউরোপিয়ানরা ভীষণ রকম ট্রাভেল লাভার পিপল। ধন্যবাদ। যোগাযোগের ক্ষেত্রে সেরকম মূল্যবৃদ্ধি হয় নাই, যেটা পাবলিক ট্রান্সপোর্ট বা অন্যান্য এগুলো ঠিক আছে, কিন্তু দ্রব্যমূল্য যেটা সেটার বেশ মূল্যবৃদ্ধি হয়েছে। বেশ একটা এক্সাম্পল দেই, যেটা আমরা ভোজ্য তেল যেটা খেতাম, কিছুদিন আগেও দাম বেড়ে হলো €1.19, সেটা গতকাল এটার প্রাইস হয়েছে €1.79, অর্থাৎ প্রায় মানে 60% মূল্য বৃদ্ধি, 60% বেড়ে গেছে, 60% বেড়ে গেছে। বাংলাদেশের উপরের কি প্রভাব পড়বে, আমি শেষ প্রশ্নটি করতে চাই প্রফেসর জিয়া রহমান, বিচক্ষণ অবজারভার। ওয়েল, আমরা গ্লোবালাইজেশনের যুগে যেহেতু বাস করছি আমরা, এবং আমাদের সাথে যেহেতু একটা সরাসরি আমাদের যে রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যা যে ইন্ডাস্ট্রি আমাদেরকে বাঁচিয়ে রেখেছে বর্তমান সময়ে বা অর্থনৈতিক উন্নয়নের, তো এই মার্কেটটা তো সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। তো যুদ্ধ যখন এফেক্ট করছে, আমি আগেই বলেছিলাম আপনাকে, সেই দিন আর এখন নাই, জান ইব্রাহিমও বলেছে। এখন কিন্তু আপনি মুহূর্তের মধ্যে সমস্ত জায়গায় জিনিসটি ছড়িয়ে যাচ্ছে। আর জ্বালানি তেলের মূল্য তো আমরা আগেও জানি, আমরা যেই ভর্তুকি দিয়ে আমরা এখানে জ্বালানি সরবরাহ, সেটাই কিন্তু আমরা কখনো কিন্তু দাম, বিশ্ববাজারে দাম কমলেও কিন্তু আমরা সেটা কোনো সরকারই কিন্তু সেটা কমাতে পারেনি। আর সেটা যদি বেড়ে যায়, আপনি অর্থনৈতিকভাবে আমাদের রাষ্ট্রের যে ক্ষতি, অ্যাট দ্য সেম টাইম সাধারণ মানুষের, আমি ওই মানে একেবারে কি বলে ভেজিটেবল বা শাকসবজির মধ্যে যাচ্ছি না। জান ইব্রাহিম যেহেতু একজন রাজনীতিবিদ, তিনি হয়তো এগুলো বলবেন, কিন্তু আমি বলছি যে সাধারণ মানুষের মধ্যে এই যে একটা, আমরা বলছি যে কানেক্টিভিটি, আমাদের যেই রেমিটেন্স থেকে শুরু করে, আপনি দেখবেন রেমিটেন্সেরও একটা বড় সমস্যা, সবকিছুর উপরে একটা প্রভাব পড়বে। তবে লাস্ট একটা কথা বলে শেষ করছি, আমি একটা কথা জনগণকে বা আমার সাধারণ অডিয়েন্সকে বলছি যে বিখ্যাত সোসিওলজিস্ট প্যারেটো যে কথাটি বলেছেন, আমি বারবার এই যে আলোচনা করেছি, আমার কাছে মনে হয়েছে হিস্ট্রি ইজ দি গ্রেভইয়ার্ড অফ অ্যারিস্টোক্রেসি, এবং আমার কাছে মনে হচ্ছে যে সেটি আলটিমেটলি আবারও প্রমাণিত হবে এই যুদ্ধের মধ্যে দিয়ে সাধারণ মানুষের আসলে কোনো উপকার হয় না। অ্যাবসলিউটলি ওয়েল ডেসক্রাইব, ফ্যান্টাস্টিক প্রফেসর জিয়া রহমান। শেষ প্রশ্ন একজন মুক্তিযোদ্ধার কাছে, শেষ প্রশ্ন একজন জেনারেলের কাছে, শেষ প্রশ্ন একটি পার্টির প্রধানের কাছে, শেষ প্রশ্ন বাংলাদেশের একজন নাগরিক জেনারেল ইব্রাহিমের কাছে। এরকম একটা কঠিন বাস্তবতায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি কতটা সতর্ক হবার প্রয়োজন আছে? বিকজ রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, ব্যবসা আছে, উন্নত বিশ্বের সঙ্গেও আমাদের আছে, আমাদের খুব সতর্ক হতে হবে। কতখানি সতর্ক হতে হবে এটা মাপার জন্য কোনো ইয়ার্ডস্টিক নাই। ফুট রুলার দিয়েও মাপা যাবে না, দাড়িপাল্লা দিয়েও মাপা যাবে না। বিচক্ষণতা মাপাটা ইনট্যাঞ্জিবল ম্যাটার। সেটা আমি মনে করি যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত যেটা নিয়েছেন, যে ভোটদানে বিরত ছিলেন, এটা একটা ইন্ডিকেশন যে ওনারা কোনো পক্ষে যেতে চাচ্ছেন না। তো এটার এই পদক্ষেপটার প্রসঙ্গেও বাংলাদেশের বুদ্ধিজীবী বা চিন্তাশীল ব্যক্তিগণের মতামত দ্বিধা বিভক্ত। কেউ বলছেন আপনি এই পক্ষে যাওয়া উচিত ছিল, কেউ বলছেন ওই পক্ষে যাওয়া উচিত ছিল। আমি এটাকে আমি 1 মিনিটে বলতে চাই, আমাদের হাতে একদম সময় নেই। ইতিহাস হচ্ছে অ্যারিস্টোক্রেসির কবরস্থান, যেমন আবার যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বরফের নিচে ইউরোপিয়ান সৈনিকদের কত হাড়গোড় লুকিয়ে আছে এটা কেউ জানে না, নেপোলিয়নের আমল থেকে। আর শেষ কথা যেটা, সেটা আমি বলবো, ইতিহাসের কোনো না কোনো স্থানে মানুষ আবেগপ্রবণ থাকে, কিন্তু সেখানে যদি নোংর করে দাঁড়ায় থাকেন আর আগাতে পারবেন না। জেনারেল ইব্রাহিম, that it is now 50 years since our independence. Thank you very much. Big thanks. যুদ্ধ বিশারদরা বলে থাকেন, we are looking for a war which war will end all the war। এরকম একটি স্বপ্ন দেখি যেখানে আর কোনো যুদ্ধ থাকবে না, কিন্তু সকল যুদ্ধকে থামানোর জন্য যে যুদ্ধের কথা বলা হয়েছে সেই যুদ্ধটিও আমরা চাই না। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, স্পেশাল থ্যাঙ্কস টু অধ্যাপক ডক্টর জিয়া রহমান,
Special thanks to Major General Syed Muhammad Ibrahim. Special thanks Victoria Dimitrieva, Joven Shondhi, Mikolas, Ponikawaski. Everyone deserve huge thanks from the late edition program. I'm Rashid Kanchan. Good night.